সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 5ই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এই ঘোষণাপত্র নিয়ে ইতিমধ্যেই অনেক ধরনের কথা হয়েছে, অনেকেই আশা নিরাশার দোলায় দোলায়িত হয়েছে, কেউ কেউ উচ্ছ্বসিত হয়েছে, আবার কেউ কেউ আতঙ্কিত হয়েছে। শেষ পর্যন্ত যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে তা থেকে যে পক্ষটি কিছুটা আতঙ্কগ্রস্ত ছিল কিংবা দ্বিধান্বিত ছিল তারা খুশি হয়েছে, আর যারা খুব বেশি করে এটি চেয়েছে তারা অসন্তুষ্ট হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা মূলত কোন পক্ষগুলোর কথা বলছি। এক্ষেত্রে এনসিপির ভূমিকা অত্যন্ত রহস্যজনক, কারণ তারা স্পষ্ট করে এ ব্যাপারে কিছুই বলছেন না। তবে এ সম্পর্কে এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ তার হতাশা ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, এই ঘোষণাপত্র নিয়ে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইনকিলাব মঞ্চ। তারা কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে প্রিয় দর্শক, আসুন তা আমরা একটু শুনে আসি। আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। নাম্বার 1, এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বাজুং দিয়ে জাতিকে বুঝাইছেন, আপনারা এই জুলাই সনদের সর্বশেষ বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদের জন্য 19টা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। এরপরে যে কথাটা আর বলা হয় না, এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না। তাহলে বিএনপি এই 19টার মধ্যে যেই 10টা নোট অফ ডিসেন্ট দিছে সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। ঠিক। তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমনে বিএনপিকে ধরবো বলেন? মানে এর আইনি বাধ্যবাধকতা কোথায়? বিএনপি তো তখন বলবে কেন ভাই, আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। মজার ব্যাপার বলি, সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো 19টা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা? তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে। এবং আপনাদেরকে জানাই রাখি, সংসদের উচ্চকক্ষে যে পিআর, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাই সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা, মানে আপনি ভাবেন আমরা কি কারণে, ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে? তারা ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে 47কে নাই করে দিল, পিলখানাকে নাই করে দিল, শাপলাকে নাই করে দিল, নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল, বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না। যেই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বলবো? তাহলে আপনারা এটা কি চান? নাম্বার 2, আপনাকে বলতে চাই আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত 20 জন শহীদ পরিবার বলেছে। ডক্টর ইউনূস সাহেব, আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে। ঠিক। আপনি সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে, আপনি যদি পিলখানার কথা বলেন আর্মি টেক ওভার করবে। এইটার একটা প্রমাণ কি দিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে। প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন, এনসিপি একটা রাজনৈতিক শক্তি, কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারোর অনুমতি দিচ্ছে। ঠিক। বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে, তাই তারা এনসিপির সমাবেশে আসে না। ঠিক। কিন্তু এই মানুষ, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে
জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আই রিপিট, সাহস থাকে, একটা কুক ওইটি দেখাইতে বলেন। ঠিক ভাইরা, ব্যাপারটা এমন না। লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইড়ে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। ঠিক, এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। এর প্রমাণ, আপনি যদি ভাগতেন, পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং বাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না। ঠিক, আপনি তখনই বিদেশ থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। আপনি যখন বক্তৃতা করেন, আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ, ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অন্তরে যা আছে, আপনারা যে বাধ্য করে তার কথা বইলে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা খুন করবে? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বা বাঁচবেন? আপনি কি করে? আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। ঠিক, বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন, আপনি বলছেন এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, এই সকল আয়োজন করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন? নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। তাহলে এই আমলা, এই পুলিশ, যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায়ায় আবার হত্যাকাণ্ড ঘটাবে, আপনি তারা দিয়ে কেমনে পারবেন? প্লিজ, আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়েন না। আপনি না পারলে কুইট করেন, ওরা নিজেরা বুঝে খাক। কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না। আপনার প্রতি অনুরোধ, এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না, আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই, জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই, এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই, বলে দেন। ধরেন আপনি বইলে দিচ্ছেন, করবে কি? মারবে। আপনি তো এমনি একদিন মরে যাবেন, আজীবন বাঁচবেন। আপনি বইলে দেন না, ওদের নেংটা কইলে দেন। রাজনৈতিক শক্তির আমরা পক্ষে, কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয়। এলাকা কিন্তু এক না। এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন? এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতির ফোন করে ডায়াবেটিসের খবর নেয়। তা আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায়, আমার কথা যদি জামাতের বিপক্ষে চায়, তারা তো আমার দৌড়ানি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইউনূস সরকারকে যে কথাগুলো বলা হয়েছে, তাতে মনে হচ্ছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে ডক্টর ইউনূস এক ধরনের স্বেচ্ছা পরাজয় বরণ করে নিয়েছেন। এই পরাজয় কাদের কাছে? এই পরাজয় প্রত্যক্ষভাবে বিএনপির কাছে, আর পরোক্ষভাবে হাদির বক্তব্য অনুযায়ী সেনাবাহিনীর কাছে। এবং আপনারা সবাই জানেন সেনাবাহিনীর এখন যে মূল চালিকা শক্তি, তাদের পেছনে কোন নিয়ন্ত্রণ শক্তিটি কাজ করছে।
সেদিক থেকে হাদি মূলত বলতে চেয়েছেন এই পরাজয়টি হয়েছে ভারতের কাছে। প্রিয় দর্শক, এই সেনাবাহিনী সম্পর্কে আমাদের ইতিমধ্যে অনেক কথা শোনা হয়েছে। আমরা সেসব শোনা কথা যদি কিছুটা হলেও বিশ্বাস করি, তাহলে বলতে হবে সেনাবাহিনীর মধ্যে এখন দুটি শক্তি সমান্তরালভাবে এগিয়ে চলছে। এর কেন্দ্রে যারা রয়েছে তারা অনেকটাই ভারত ঘেঁষা বা ভারত নিয়ন্ত্রিত। ঠিক তার সমান্তরালে আরেকটি শক্তি রয়েছে, যে শক্তির কারণে সেই ভারত ঘেঁষা বলয়টি বাংলাদেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। হাদি যে আশঙ্কার কথা বলেছেন যে ডক্টর ইউনূসকে কোনো কোনো উপদেষ্টা একটি সামরিক কুয়ের ভয় দেখাচ্ছেন, সেই সামরিক কুটিও যে সম্ভব হচ্ছে না, সেটি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে থাকা সেই ভারত বিরোধী দেশপ্রেমিক গ্রুপটি, যাদের কারণে সেনাপ্রধান বা তার সাথে যারা কাজ করছেন ভারতের পক্ষ হয়ে, যেটি কেউ কেউ অভিযোগ করছেন, সে অনুযায়ী আমি কথাগুলো বলছি, তারা এদেশে এমন কিছু করতে পারছে না যাতে একচেটিয়াভাবে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়। প্রিয় দর্শক, এবার আসছি আমরা বিএনপি প্রসঙ্গে। আমরা জানি প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে তছনছ করে ফেলা হয়েছিল, যার কারণে ঘর থেকে বেরিয়ে এসে বেগম খালেদা জিয়াকে দলের হাল ধরতে হয়েছিল। এরশাদ সরকারের পতনের পর 1991 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, তখন সবারই ধারণা ছিল এই ভঙ্গুর বিএনপির পক্ষে 20 থেকে 30টির বেশি আসন লাভ করা সম্ভব নয়। তখনকার একটি মাত্র পত্রিকায় তার বিপরীত ধরনের তথ্য প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকাটির নাম হচ্ছে মিল্লাত। কিন্তু নির্বাচনের ফলাফলের পর দেখা গেল এদেশের মধ্যে একমাত্র মিল্লাত পত্রিকারই যে পূর্ব ধারণা, সেটি বাস্তব প্রমাণিত হয়েছে। এবং সেটি কেন হয়েছিল, তার মূল কারণ হচ্ছে এদেশের গণমাধ্যম যাদের পক্ষেই কথা বলুক, তারা দেশের রাজনীতিকে যে দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করুক, মূলত এদেশের সাধারণ মানুষের মনে ছিল জিয়াউর রহমানের উজ্জ্বল ভাবমূর্তি। এই জিয়াউর রহমানের কারণেই কিন্তু বিএনপি এই অবিশ্বাস্য বিজয় অর্জন করেছিল। বিএনপির জন্য হতে পারত এটি এক ইতিহাসের বড় শিক্ষা, কিন্তু বিএনপি সেই শিক্ষা গ্রহণ করেনি, যার ফলে 1991 সাল থেকে তারা জিয়াউর রহমানের যে রাজনীতি ছিল তার উল্টো পথে যাত্রা শুরু করেছে। এবং সেই উল্টো পথে যাত্রার পরও একসময় এসে বেগম খালেদা জিয়া কিন্তু এদেশের রাজনীতিতে তার একটি বিশেষ অবস্থান গড়ে নিতে সক্ষম হয়েছিল। আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন এদেশে দীর্ঘদিনের অপশাসন চাপিয়ে দিয়েছে, তখন বিএনপির প্রতি এদেশের সাধারণ মানুষের এক ধরনের সংবেদনশীলতা, এবং একই সাথে দেখেছি 2007 সাল পর্যন্ত যেসব বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকরা খালেদা জিয়ার নিন্দা করতেন, তারা ক্রমশ তাদের সেই অবস্থান ছেড়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। সেই শ্রদ্ধাবোধ এবং ভালো লাগা থেকে মানুষ কিন্তু বিএনপিকে খুবই পছন্দ করত। এই পছন্দের কারণে কিন্তু আওয়ামী লীগ সরাসরি সুষ্ঠুভাবে কোনো নির্বাচনের মোকাবেলা করতে সাহস পায়নি। আওয়ামী লীগ জানতো সুষ্ঠুভাবে নির্বাচন হলে তার ফলাফল কি হবে। এই যে প্রবল শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন নেত্রী, তার প্রতি মানুষের যে গভীর ভালোবাসা এবং সহানুভূতি ছিল, বিএনপির সাম্প্রতিক কার্যক্রমে সেটি কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। তারা মনে করছে বিএনপিতে এখন কার্যত বেগম খালেদা জিয়ার তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। একই সাথে নিয়ন্ত্রণ নেই তারেক রহমানেরও। বিএনপিতে এখন সমান্তরাল দুটি ধারা বইছে। মাঠ পর্যায়ে যারা কর্মী এবং সমর্থক রয়েছেন তারা হচ্ছেন জিয়া রহমান অথবা খালেদা জিয়াপন্থী, আর নেতৃত্বের পর্যায়ে যারা রয়েছেন তাদের একটি শক্তিশালী অংশ হচ্ছে ভারতপন্থী, এবং সে ভারতপন্থী অংশটি মূলত এখন বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমি আমার একটি সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের শোনাতে চাই। মাত্র কয়েকদিন আগে একজন বিএনপি নেতার সাথে কথা হলো। তিনি একটি উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি আমাকে বললেন তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন, তার বিরুদ্ধে প্রায়
96টির অধিক মামলা রয়েছে। তিনি তার জমি বিক্রি করার টাকা দিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হাইকোর্ট থেকে জামিন করিয়েছেন, অথচ এখন তিনি বিএনপির কোনো কার্যক্রমে অংশগ্রহণই করতে পারছেন না নব্য নেতাদের ঠেলাঠেলির কারণে। এই ঠেলাঠেলি থেকে বাঁচার জন্য তিনি তার আত্মসম্মান রক্ষার্থেই সেসব কর্মসূচি থেকে দূরে থাকছেন। তিনি তার আইন পেশাকে এখন প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন। যদিও এবছর সেই উপজেলার এমপি প্রার্থী হিসাবে তার নামটি সর্বাগ্রে শোনা যাচ্ছে। এই যদি হয় বিএনপির একজন এমপি প্রার্থী হওয়ার মতো যোগ্য নেতার মুখের কথা, তাহলে সমগ্র বাংলাদেশের চিত্র কি সেটি আমরা সহজেই বুঝতে পারছি। প্রিয় দর্শক, জুলাই ঘোষণাপত্র নিয়ে ইনকিলাব মঞ্চ থেকে যে কথাগুলো বলা হয়েছে কিংবা জামাতি ইসলামী যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অথবা এনসিপির শীর্ষ নেতারা এক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, তা থেকে মনে হচ্ছে বর্তমান সরকার সত্যি সত্যি বিএনপির কাছে পরাস্ত হয়েছে। এবং আগেই বলেছি, অনেকেই মনে করেন বিএনপিকে মূলত এখন নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী এবং একই সাথে দেশের গণমাধ্যমগুলোকেও নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী, যার ফলে পরিস্থিতি আজ করতে পেরে ডক্টর ইউনূস এই পরাজয় মেনে নিয়েছেন। তিনি এটি নিয়ে কোনো ঝুঁকির মধ্যে যেতে চাননি, অথবা এমনও হতে পারে এর মধ্যে তার একটি সূক্ষ্ম রাজনীতি লুকিয়ে আছে। হতে পারে বিএনপি অতি অল্প সময়ের মধ্যেই এমন একটি বিপর্যয়ের মুখোমুখি হবে, যার ফলে হয়তো আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে। যদি ডক্টর ইউনূসের মধ্যে এ ধরনের কোনো দূরদর্শিতা থেকে থাকে, তাহলে তাকে আমরা সাধুবাদ জানাই। তা না হলে তিনি যদি স্বেচ্ছায় নিজের নিরাপত্তার জন্য এবং নিজের সম্মানের জন্য এই ধরনের পরাজয় মেনে নিয়ে থাকেন, যদি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার অবমাননা করে থাকেন, তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে আব্দুল গাফফার চৌধুরী 21 ফেব্রুয়ারি নিয়ে যে গানটি লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তার একটি অন্তরা আছে যেখানে বলা হয়েছে, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। প্রিয় দর্শক, আবারও শুনুন, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। আমরা জানি 1952 সালে কিন্তু কোনো শিশু হত্যাকাণ্ডের শিকার হয়নি, সেখানে তরুণ যুবারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। অথচ 2024 সালে এসে সত্যি সত্যি এদেশে কিন্তু সেই শিশু হত্যার ঘটনাটি সংঘটিত হয়েছিল। এই শিশু হত্যার বিষয়টিকে যদি আমরা আমাদের মাথায় রাখি, তাহলে অন্ততপক্ষে ফুলের মতো শিশুদের জীবনের সাথে গাদ্দারি করে আমরা নতুন যে বাংলাদেশ গঠন করার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটিকে নষ্ট করে দেব না। প্রিয় দর্শক, জুলাই সনদ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। আমরা প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে এই প্রসঙ্গে অনেকগুলো কথা শুনেছি। অনেকেই বলছেন এই জুলাই ঘোষণাপত্র আমাদের অতীত ইতিহাসের অনেক কিছুকেই ধারণ করেনি। ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান গঠন কিংবা বিগত সরকারের সময় সংঘটিত বিডিআর বিদ্রোহ, শাপলা হত্যাকাণ্ড, এসবকে সেখানে স্থান দেওয়া হয়নি। আমি তাদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আমি মনে করি না জুলাই সনদে আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক ইতিহাসের স্থান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি যদি মুক্তি সনদ হতো অথবা বাংলাদেশ সনদ হতো, তাহলে এই বাংলাদেশ গঠনের পেছনের ইতিহাস এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার যে কলঙ্কিত ইতিহাস, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা খুবই জরুরি ছিল। কিন্তু যেহেতু এটির নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র, সেহেতু এই জুলাই আন্দোলনের সাথে যা যা সম্পৃক্ত তারই কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকা উচিত ছিল, যার অনেক কিছুই এই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। পিনাকি ভট্টাচার্য সে কথাটিও বলেছেন যে এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের অন্যতম একটি পার্টনার ছিল সেনাবাহিনী, তাদের কথাকে এখানে চেপে যাওয়া হয়েছে। এই আন্দোলনে সরকারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ডিজিএফআই।
তাদের ভূমিকাও কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। যারা যারা শেখ হাসিনাকে এই জুলাই হত্যাকাণ্ডে সহায়তা করেছে তাদের প্রত্যেকের নাম যেমন এখানে অন্তর্ভুক্ত থাকা দরকার ছিল, একইভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে এইরকম একটি দানবে যারা পরিণত করেছিল, যারা তাদের মধ্যে এ ধরনের একটি আত্মবিশ্বাস জাগিয়েছিল পৃথিবীর কোনো শক্তি তাদের কিছু করতে পারবে না, প্রকৃতির শক্তিকে অস্বীকার করার মতো যে মনোবৃত্তি তাদের মধ্যে জাগ্রত হয়েছিল, তার পেছনে যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছে তাদের বিষয়টিও এই ঘোষণাপত্রে উল্লেখ করা দরকার ছিল, কিন্তু সেটি করা হয়নি। প্রিয় দর্শক, কেন হয়নি তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা ইনকিলাব মঞ্চ থেকে যে বক্তব্যটি শুনেছি সেখানে প্রধান অন্তরা হিসেবে কাজ করেছে বিএনপি। তারা এই ঘোষণাপত্রের ক্ষেত্রে যে ধরনের আপত্তি প্রকাশ করেছেন তার পাশাপাশি নেপথ্যে আরও কি করেছেন তা হয়তো আমরা অনেকেই জানি না। মূলত তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারসাজির কারণেই জুলাই ঘোষণাপত্রটি পূর্ণতা পায়নি। বর্তমান সরকার স্বাধীনভাবে এই ঘোষণাপত্রটি প্রণয়ন করতে পারেনি, যার কারণে জুলাই গণ অভ্যুত্থানে আন্তরিকভাবে অংশগ্রহণকারী সবগুলো অংশে কিন্তু তাতে অসন্তুষ্ট হয়েছে বিএনপির মধ্যে থাকা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারাও, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলতে পারছে না। প্রিয় দর্শক, বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, 1 মাঘেই শীত যায় না, মাঘ বারবার আসে। জিয়া রহমানের ভাবমূর্তির উপর নির্ভর করে তারা ঠিক যেভাবে 1991 সালে ক্ষমতায় এসেছিল, খালেদা জিয়ার ভাবমূর্তির উপর নির্ভর করে তারা যেমন তাদের আন্দোলনে এদেশের অসংখ্য মানুষকে কাছে পেয়েছিল, বর্তমানে বিএনপির যে ভাবমূর্তি গড়ে উঠছে, তাদের যে ভারতপন্থী ভূমিকা প্রকট হয়ে উঠছে, তার প্রেক্ষিতে একসময় কিন্তু সেই 91 সালের মতো ঘটনা ঘটলেও ঘটতে পারে। তখন যদি বিএনপি ক্ষমতার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন কিন্তু তারা এদেশের সাধারণ মানুষের কোনো সমর্থনই পাবে না। একই সাথে এখন যাদের ইন্ধনে তারা এই কাজ করছে তাদেরও কিন্তু কোনো সহযোগিতা পাবে না। যদি পায় তাহলে 2-4 জন ব্যক্তি বিশেষ পাবে, কিন্তু দলগতভাবে বিএনপি সেটা পাবে না, কারণ তারা জানে বিএনপি হচ্ছে তাদের জানি দুশ্মন। বিএনপি যতদিন টিকে থাকবে ততদিনই এটি সেই নেপথ্যে থাকা শক্তির জন্য একটি হুমকি হিসেবে কাজ করবে। সুতরাং তারা চেষ্টা করবে বিএনপিকে যতটা সম্ভব ভিনিশ করে দিতে, এবং এই ভিনিশ করার জন্য জনমনে তাদের ভাবমূর্তি বিনষ্ট করাটাই হবে তাদের প্রধান লক্ষ্য। কেবল এটিই নয়, বিএনপি যদি ঘটনাক্রমে সরকার গঠন করতেও পারে, তাহলে এখন তো তারা এই সরকারের নানান ব্যর্থতা নিয়ে কথা বলছে, নানান দিক নিয়ে দোষারোপ করছে, তখন কিন্তু তাদের ব্যর্থতা নিয়ে চারিদিকে এমন সব বোমা ফাটতে শুরু করবে, সেই বোমার শব্দে বিএনপির কিন্তু রাষ্ট্র পরিচালনা খুবই দূর হয়ে উঠবে। কেবল রাষ্ট্র পরিচালনা নয়, সেই দলের অস্তিত্ব ধরে রাখাও তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। যে আওয়ামী লীগের শিকড় অত্যন্ত গভীরে প্রথিত এবং চারিদিকে বিস্তৃত, তাদের যদি এই পরিণতি হতে পারে, তাহলে জনসমর্থনের জলের উপর কোনো রকম ভাবে ভেসে থাকা বিএনপি অতি অল্প সময়ের মধ্যে ডুবে যাবে। পরিশেষে আবারও বিএনপির নেতৃবৃন্দকে স্মরণ করে দিতে চাই, 1 মাঘেই কিন্তু শীত যায় না। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।